পশ্চিমবাংলায় আরো 200-250 জেল তৈরি করতে হবে, বড় বড় জেল। এই সরকারের হিম্মত নেই পাক সার্কাস থেকে হকার তুলবে। এই সরকারের মেরুদণ্ডের জোর নেই রাজাবাজার থেকে হকার তুলবে। এই সরকারের কোমরের জোর নেই ধর্মতলা চাঁদনি মার্কেট থেকে হকার তুলবে। তাহলে সরকারটাই পড়ে যাবে। যে পুলিশ এলে পুলিশকে পেটাও, এক মন্ত্রী পুলিশকে পেটাতে বলছে, তারপর সে মন্ত্রী কি হয়েছে? কিচ্ছু হয়নি, তাকে আরো এক্সট্রা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আমি তো বললাম এটা সরকার চলে না, সার্কাস চলছে। কোমরে দড়ি দিয়ে টানতে টানতে সব কটাকে নিয়ে যাওয়ার দরকার। না দেখো, শহুরে ভোট ফেরাতে এই ধরনের পরিকল্পনা কিনা সে তো নিশ্চয়ই আলোচনা করা যেতেই পারে, এবং এই কথাটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস এবারে অলমোস্ট বিপর্যস্ত হয়ে গেছে। ফলে পরের নির্বাচনগুলোতে ভয় পেয়ে গেছে যে গ্রামাঞ্চলে যে ধরনের দুর্নীতি করেছে এবারে শহরে সে দুর্নীতি করেও এরা ভালো রেজাল্ট করতে পারেনি। ফলে আগামী দিনে যদি শহরও হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু এদের সমূহ বিপদ। সুতরাং এই যুক্তিটাকে অস্বীকার করতে পারি না। কিন্তু কতগুলো বিষয় সেদিনের বৈঠক নিয়ে না আমার মাথায় ঘুরছে যে এই রকম একটা রাজনৈতিক ব্যবস্থায় একটা প্রশাসন এইভাবে চলতে পারে কিনা, এবং চললে কতদিন চলে, আদৌ এরকমভাবে চলা উচিত কিনা, আর গোটা পৃথিবীর কাছে আমাদের মেসেজটা কি যাচ্ছে। কতগুলো কথা বলি, সেটা হচ্ছে দেখো, ফুটপাত মানুষের হাঁটা চলার জন্যে আর রাস্তা গাড়ি ঘোড়া চলার জন্যে, এতে সন্দেহের কোনো জায়গা নেই। ফুটপাত ছেড়ে দেওয়া উচিত মানুষের হাঁটা চলার জন্যে, আর রাস্তাঘাট গাড়ি চলার জন্যে ছেড়ে দেওয়া উচিত। এটা নিয়ে কেউ দ্বিমত পোষণ করবে না। আবার এটাও ঠিক যে এই ফুটপাতে ব্যবসা করা, হকারি করা, সে আজ বহু বছর ধরে 70-এর দশক থেকে, বাম আমল থেকে এটা একেবারে রমরম করে চলছে। বামেরাই বসাতো, আর সেই একই রাস্তা অনুসরণ করে এরা হকারকে আরো বেশি জায়গা দিয়ে দিয়েছে। বাম আমলে একবার হঠাৎ করে সিপিএম এর বোধোদয় হয়েছিল, অপারেশন সানশাইন করেছিল। সে অপারেশন সানশাইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যাপক লড়াই করেছিল, অজিত মাজাকে দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছিল, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টে এ নিয়ে নির্দিষ্ট কতগুলো রুলিং আছে, সে আলোচনা করা যাবে পরে। তখন তিনি নিজেকে হকারদের মসিহা বলে পরিগণিত করেছিলেন। আজকে সেই হকারদের যেভাবে তুলে দেওয়া হলো, বোঝাই যাচ্ছে যে ভোটের রাজনীতিতে হকাররা তার কাছে গুরুত্বপূর্ণ নন, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শহুরে মানুষ যারা তাকে ভোট দেয়নি, সেখানে ভোটাররা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমার কথা হচ্ছে যে এতদিন হকারদের পক্ষে এত লড়াই করে হঠাৎ করে হকার তুলে দিলেন। হকার তুলে দেওয়ার অন্য কোনো পন্থা ছিল না। প্রথম কথা, এতগুলো লক্ষ লক্ষ লোক তারা যদি রাতারাতি রুটি রুজি হারিয়ে ফেলে তারা করবেটা কি? তারা বিকল্প কিছু করে দিতে হবে। প্রথম কথা, মূল রাস্তাগুলো ছেড়ে দিয়ে, যেটা সুপ্রিম কোর্টের রায়ও আছে এবং আমাদের একাধিক আইনে বলা আছে যে মানুষের যাতায়াতের রাস্তা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে যদি হকারি সম্ভব করতে হবে, এবং সেটা যদি না হয় ওখানে হকার বসানো যাবে না। এক। দ্বিতীয় কথা, রাস্তার যে ক্রসিং, সে ক্রসিং থেকে অন্তত 50 মিটার কোনো রকম হকারি চলবে না, হকিং চলবে না, এটা বন্ধ থাকতে হবে। কিন্তু আমাদের এখানে একটা আইন মানা হয়েছে, এখানে ভেন্ডিং কমিটি আছে, সেই ভেন্ডিং কমিটির লোকেরা বোধহয় আমার ধারণা মাসোয়ারাও পান, মানে সরকার থেকে টাকা পান। আজ অব্দি একটা সেই কমিটির মিটিং হয়েছে। আরেকটা কথা হচ্ছে যে এই যে হকারগুলো বসানো হয়, কেউই পার্মানেন্ট হকার নয়, জায়গাটা কিছু লোকের দখলীকৃত। ওই শাসক দলের কিছু নেতা জায়গাগুলো দখল করে রেখে দিয়েছে, এবং আজকে হয়তো 4 দিন কেউ হকারি করলো, 4 বছর কেউ হকারি করলো, সে যদি হকারি করতে না চায় অন্য কাউকে বসানো হয়। আসলে সেই জায়গা থেকে দৈনিক যে তোলাটা ওঠে, সেই তোলাটা ওই নেতার পকেটে ঢোকে, এবং সেই তোলার পরিমাণটা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা। ফলে হকার বসিয়ে হকারদের কাছ থেকে তোলাটাও একটা বেশ বড় ব্যবসা। এটা আমার কথা না, এটা মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন, কেন এত টাকা ওঠে, এত লোভ ভালো নয়, ইত্যাদি ইত্যাদি। তো যেটা করা যেত, প্রশাসন যেটা করতে পারত, হকারদের সঙ্গে প্রথমে কথা বলে দিতে পারত যে এইভাবে হকার বসা যায় না, মানুষের যাতায়াতের রাস্তা ছেড়ে দিতে হবে, তোমাদের এখানে চাকা লাগানো গাড়ি করে ব্যবসা করতে হবে, আমি তোমাদের 1 মাসের সময় দিচ্ছি, তার মধ্যেই আমি ব্যবস্থা করছি যাতে চাকা লাগানো গাড়ি বন্দোবস্ত করে দেওয়া যায়, তোমরা সেইটা নিয়ে হকারি করবে, তা নইলে আমি তুলে দেবো। এইটা করা যেত। সেই সব না করে হঠাৎ করে একদিন তিনি তার মত প্রকাশ করলেন এবং নানা রকম কথা বললেন, পরের দিন পুলিশ ইন অ্যাকশন ঝাঁপিয়ে পড়লো, হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেল, 1-2 মাস সময় দেওয়া হলো।
এটা কি হচ্ছে, এটা প্রশাসন চলছে নাকি ছেলে মানুষই হচ্ছে আমি সত্যি বলতে পারবো না। ফলে এটা প্রশাসন এইভাবে চলে না। প্রশাসন চলতে পারতো যদি সিস্টেম্যাটিক্যালি এই সমস্যাটার চরিত্র বুঝতে পারছো। এরা সমস্যাটার চরিত্রই বুঝতে পারিনি, ফলে যা হবার তাই হয়েছে। এখন শহরের মানুষদের, সাধারণ যারা শহুরে মানুষ, তাদের ভোট পাওয়ার জন্য এই ধরনের কতগুলো চটকদারি কাজ করা হচ্ছে। আমার ধারণা সেই জায়গাগুলোতে অবিলম্বে হকার বসে যাবে এবং যে তোলা হতো তার চেয়ে বেশি তোলা উঠবে ওখান থেকে। শহরের মানুষজন যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, হকার সেই ফুটপাত জুড়ে বসবে, দোকানগুলো ফুটপাতের ওপরে তার জিনিসপত্র রাখবে, কিছু বাজার বসবে রাস্তার উপরে। কলকাতায় ঘন্টায় 5 কিলোমিটার গতিতে গাড়ি চলবে, এইরকমই চলবে। কলকাতা কল্লোলিনী তিলোত্তমা হবে না কোনোদিন, এরকমই থাকবে। কারণ এই অপদার্থ প্রশাসক সে বাম আমল থেকেই চলছে, তাদের পাল্লায় পড়লে যা হবার তাই হয়, আর কি হবে। স্যার, আপনি এক্ষুনি অপারেশন সানশাইনের কথা বলছিলেন, তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপারেশন সানশাইনের ক্ষেত্রে সেই সময় দেখা গিয়েছিল তিনি বিরোধিতাও করেছিলেন এবং নিজেই ডালা নিয়ে বসে গিয়েছিলেন। তিনি এখন হকারদের তুলে দেবার মানে চেষ্টা করছেন এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি আর একটা কাজ করেছিলেন, যে রেলের যে হকার উচ্ছেদ সেটা রুখে দিয়েছিলেন, বা রেল লাইনের পাশে যে সমস্ত বস্তি যেগুলো এখন প্রায় বাড়ি হয়ে গেছে, পাকা বাড়ি হিসেবে আমরা দেখতে পাই, সেগুলো যখন আরপিএফ তোলার চেষ্টা করেছিল উনি কিন্তু সেগুলো রুখে দিয়েছিলেন এবং মানে এটা তুলতে গেলে তার প্রতিবাদ যথেষ্ট করেছিলেন এবং বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ মানে সেসব আর করতে পারেনি। কিন্তু গত 72 ঘন্টায় তার সেই উচ্ছেদ বিরোধী ভাবমূর্তি প্রশ্নের মুখে মানে এসে গেছে। তার কারণ মানে আমরা দেখতে পেয়েছি যে মাঝেরহাটের এলাকাতে কিভাবে বুলডোজার দিয়ে সমস্ত বাড়িঘর, ছোট ছোট দোকানপাট সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, কিভাবে মানুষ ওখানে কান্নাকাটি করছে, মানে ছোট বাচ্চা, গর্ভবতী মহিলা, তারা কোথায় আশ্রয় পাবেন সেই খোঁজে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথচ তাদের কাছে কোনো আশ্রয় নেই। তাদেরকে মানে একদিনের নোটিশে তাদেরকে সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো হঠাৎ করে তিনি এরকম উল্টো সুরে গাইতে শুরু করলেন কেন? মানে তার বিরোধী মানে হকার উচ্ছেদ বিরোধী ভাবমূর্তি তো এখন প্রশ্নের মুখে, এরকমটা কেন হলো? আসলে এই ভাবমূর্তিগুলো তৈরি করা হয় কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে। এই যে সাধাসিধে ভাবমূর্তি, অতি সাধারণ ঘরের মহিলার ভাবমূর্তি, এটা তৈরি করা হয়েছিল মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে। তার কারণ বাম আমলে বামেরা এক ধরনের এলিটিজমে বিশ্বাস করত। ওই ধবধবে ধুতি পাঞ্জাবি পরা ইত্যাদি ইত্যাদি, মানুষের সঙ্গে যোগাযোগ তো নেই, পার্টির লোকেদের সঙ্গে যোগাযোগ, তাও আবার পার্টির মিডল র্যাঙ্কের নেতাদের সঙ্গে যোগাযোগ, সাধারণ ভোটারদের সঙ্গে জ্যোতি বসুর কতটা যোগাযোগ ছিল সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সেইখানে প্রয়োজন ছিল এমন একটা ভাবমূর্তির, যে পাশের বাড়ির মেয়ে ভাবমূর্তি, যিনি কথায় কথায় দৌড়ে আসেন, মানুষের বিপদে পাশে দাঁড়ান, সেই ভাবমূর্তিটা ক্রিয়েট করা হয়েছিল। এটা ওয়ান টাইপ অফ কনস্ট্রাকশন পলিটিক্যাল সায়েন্সের ভাষায়। এখন যখনই প্রয়োজন হয় সেই ইমেজটাকে ভাঙতে সময় লাগে না। তার কারণ এখন রাজনৈতিক প্রয়োজনে ওই ইমেজটা ভাঙতে হবে। প্রয়োজন এখন ভোটে জিততে হবে যেভাবেই হোক। হ্যাঁ, ভোটে এবারে জিতেছে বটে, কিন্তু এর মধ্যেই কিন্তু তৃণমূলের মারণাস্ত্রগুলো লুকিয়ে রয়েছে। হাজার চেষ্টা করেও, এত মেরেও বিজেপির ভোট শতাংশ কমানো যায়নি। ওই 38 থেকে 40-এর মধ্যে ঘোরাঘুরি করছে। কোনো বিরোধী দল যদি 38 থেকে 40-এর মধ্যে তার ভোট ঘোরাঘুরি করে, যে কোনো সময়ে সেই দল কিন্তু ক্ষমতায় আসতে পারে। দ্বিতীয় হচ্ছে যে শহরাঞ্চলে এবার তৃণমূল খুব খারাপ ফল করেছে। ছোট বা মাঝারি শহরে তৃণমূল অধিকাংশ জায়গায় হেরেছে। কলকাতা পুরসভাতেও প্রায় 45টা ওয়ার্ডে শুধু হারেনি, আরও এক গাদা ওয়ার্ড আছে সেখানে 10,000-এর কম ভোটের মার্জিন আছে। 10,000 কম না, আরও খুব কম ভোটের মার্জিন আছে। 10,000-এর বিধানসভা ক্ষেত্রে আমি বললাম, বহু মানে তোমার ওয়ার্ডে কয়েকশো ভোটের মার্জিন আছে। ফলে আগামীতে যদি ঠিকঠাক ভোট হয়, তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে, ওরা খুব ভালো জানে। ফলে ইমেজ ভেঙে পড়ছে, ইমেজটা ভেঙে দেওয়া হচ্ছে শহরের লোকেদের সহ নগরবাসীদের প্রয়োজনে। এখন কথা হচ্ছে যে এটা এই ইমেজটা যদি স্থায়ী ইমেজ হতো তাহলে হয়তো ভাঙার প্রয়োজন হতো না, কিন্তু ইমেজটা স্থায়ী নয়, ইমেজটা প্রয়োজনে তৈরি করা হয়েছিল। এবার প্রয়োজনে ইমেজটা ভেঙে দেওয়া হলো। তাই ইমেজ গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটে জিতবো, গুরুত্বপূর্ণ হচ্ছে যেন আমার দল ক্ষমতা থেকে না যায়। কারণ উনি এটাও জানেন, ক্ষমতা থেকে একবার যদি চলে যান তাহলে আগামী দিনে ক্ষমতায় শুধু ফেরা নয়, দলটাই থাকবে না। ফলে সেই ভয়েই এখন ইমেজ বিল্ডিং এর একটা এক্সারসাইজ চলছে। আমি জানি না এটা কত দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু ইমেজ ভেঙে বহুদিন আগে খান হয়ে গেছে। বিরোধী দলের এই যে লড়াকু নেত্রীর ইমেজ, তার সঙ্গে যখন ক্ষমতায় এলেন প্রশাসন চালানোর ক্ষেত্রে যে মেলবন্ধন, ওটা উনি করতে পারেননি।
ফলে একজন ব্যর্থ প্রশাসনের শখের তকমা গায়ে লেগে গেছে, ও আর হাজার চেষ্টা করেও দূর করা যাবে না। স্যার, আপনি এক্ষুনি বললেন যে ইমেজ ভাঙার কথা, তাহলে কি শহরের ভোট ফেরাবার তাগিদে তিনি এই ইমেজ ভাঙার খেলায় শেষ পর্যন্ত যাবেন, নাকি আবার নতুন করে বিবিধ অঙ্ক কষে তিনি আবারও পিছিয়ে যাবেন? ভবিষ্যৎবাণী করতে পারবো না, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পলিটিক্স, আমি একজন অ্যানালিস্ট হিসেবে বলতে পারি, উনি সব কুল বজায় রাখার চেষ্টা করেন। উনি কখনো ওপেনলি সব ক্ষেত্রে খেলেন না, উনি চেষ্টা করেন সব কুলগুলোকে বজায় রাখতে। যার জন্যেই যদি মানে বিশেষ সম্প্রদায়কে যে গরু দুধ দেয় তার লাথি খাবো এই কথা বলেন, অন্যদিকে পুজোতেও চলে যান, নিজের বাড়িতে পুজো করে সেটা ফলাও করে সবাইকে দেখেন, এবং মঞ্চে সে ভুল হোক ঠিক হোক উনি নানা রকম মন্ত্রপাঠ করে যান। ফলে ওই ব্যালেন্সের খেলাটা উনি খেলেন, এবারেও সেই ব্যালেন্সের খেলা খেলবেন। দুদিন কিছু ভেঙে দিয়ে তিনি দেখালেন, দেখো আমি প্রয়োজনে কঠোর হতে পারি, কিন্তু আবার এটাও ঠিক যে তারপর বন্ধও করে দিলেন 2 মাসে। 2 মাসটা 2 বছরও হয়ে যেতে পারে, 6 মাসও হয়ে যেতে পারে। কিন্তু এখানে আরও কতগুলো প্রশ্ন আছে, মানুষের মনে তো প্রশ্ন। আচ্ছা, সেদিন আমার মনে আছে প্রথম দিন যেদিন হঠাৎ করে ব্লাস্ট করলেন তিনি, একেবারে একবার ধুয়ে 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 দিলেন যাকে বলে, তো সেখানে মন্ত্রীরাও ছিল, আমলারাও ছিল। একজন মন্ত্রীকে তিনি আঙুল দেখিয়ে তার নাম করে বললেন যে সেই মন্ত্রী সল্টলেকে জায়গা দখল করে লোক বসাচ্ছে। আচ্ছা, একজন মন্ত্রী সরকারি জায়গা দখল করে লোক বসাচ্ছে, উনি জানেন না যে এটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ? সরকারি জায়গা দখল করাটা দণ্ডনীয় অপরাধ। একজন মন্ত্রী এই কাজ করেছেন এবং তিনি সেই মন্ত্রীকে এখনো মন্ত্রিসভায় রেখেছেন কেন? অর্থাৎ একজন জবরদখলকারী, তিনি মানুষকে বসিয়ে দিচ্ছেন এবং টাকার বিনিময়ে। সবাই জানে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছে টাকার বিনিময়ে বসানো হচ্ছে কিনা। তো তারপর তাকে মন্ত্রিসভায় রাখেন কি করে? আবার সেই মন্ত্রীও বলিয়ারি, তিনি চুপচাপ শুনে গেলেন। আমি যদি হতাম, আমি যদি এই অন্যায় কাজ না করতাম, আমি সঙ্গে সঙ্গে উঠে বলতাম, কারণ ওখানে অনেক অফিসারগুলো ছিল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কিতে মন্ত্রীরা উপরে, অফিসাররা মন্ত্রীর নির্দেশ শুনতে বাধ্য। এরপর সেই অফিসারদের এই মন্ত্রী নির্দেশ দিতে পারবেন তো? তাদের সামনে দাঁড়াতে পারবেন তো? আমি হলে বলতাম যে আমি এই কাজ করিনি, আপনি কেন বলছেন? এবং তারপরেও যদি উনি বলতেন, আমি পদত্যাগ করতাম। আজ অবধি কিচ্ছু দেখিনি, কোনো পদত্যাগ কিচ্ছু দেখিনি। তার মানে উনিও মেনে নিয়েছেন, উনিও মেনেছেন লোক বসিয়েছেন, ইনিও মেনেছেন যে ওনার মন্ত্রী লোক বসিয়েছে। দারুণ প্রশাসন চলছে, দারুণ। একেবারে ওই যে বলে না তালিয়া তালিয়া, হিন্দিতে বলে ফেলে, সত্যি হাততালি দেওয়া উচিত এই প্রশাসন দেখে। আমি বরাবর বলে আসছি, এই লোকগুলো প্রশাসন কাকে বলে ওটাই জানে না, প্রশাসন চালাতেই জানে না। এটা জমিদারি চলছে এ রাজ্যে, এর আর বেশি কি বলবো, এটা প্রশাসন চলছে না এ রাজ্যে। এটা কি কোনো একটা মাস্টার স্ট্রোক, মানে শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজের ভালো ইমেজের বার্তা দেওয়া? আসলে কি জানো তো, একজন নির্বাচনে বারবার সফল হয়ে এসে ভাবতে শুরু করেছে ও যা বলবে সবাই সেটা অ্যাকসেপ্ট করবে। এটা ঠিকই তো। এই সরকারের বিরুদ্ধে অজস্র দুর্নীতির অভিযোগ, অজস্র, ভাবা যায় না কোনো সরকার এত দুর্নীতি করতে পারে। পশ্চিমবঙ্গের সরকার যা করেছে, এই শাসক দলটা যা করেছে, যারা যোগ্য প্রার্থী চাকরি প্রার্থী বসে আছে দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় বসে আছে, ঝড় জল বর্ষা বসে আছে, চাকরি চায়, চাকরি পাচ্ছে না। যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি, সর্বত্র লোক, মানে জায়গা ফাঁকা, নিয়োগও করা হচ্ছে না, ওই 5,000-6,000 টাকা দিয়ে লোক ঢোকানো হচ্ছে। তারপরেও এই দল জিতে যাচ্ছে, যেভাবেই হোক দিচ্ছে, আটকানো যাচ্ছে না। এবারেও আমরা ভেবেছিলাম এদের সংখ্যা, আসন সংখ্যা কমে যাবে, আবার সেই 29টা আসন পেয়ে গেল। অর্থাৎ এরা ভাবতে শুরু করেছে, এই দল বা তার নেতৃত্ব, আমরা যা খুশি করি না কেন আমরা তো জিতে যাচ্ছি। যার জন্যে আবার ওই রকম ইমেজ তৈরি করার চেষ্টা, ইমেজ মাঝে মাঝেই তৈরি করা হচ্ছে যে আমি একটা নতুন অবতারে আবির্ভূত হলাম, যেখানে বিরোধীদের যে কথা বলা, বিরোধীরা বারবার অভিযোগ করছে, ভারতীয় জনতা পার্টি বিশেষত এই অভিযোগগুলো বহুদিন ধরে করে যাচ্ছে, সেই একই অভিযোগগুলো নিজে করা হলো কোথায়? যে কোনো রুদ্ধদ্বার বৈঠকে নয়, এটা মন্ত্রীদের নিয়ে, তার দলের লোকেদের নিয়ে আলাদা করে বললে কেউ জানতে পারতেন না, তিনি ধমকাতে পারতেন যে আপনি কেন করছেন, সেই মন্ত্রীকেই বলতে পারতেন। রুদ্ধদ্বার বৈঠকে বলেননি। একই বৈঠকে মন্ত্রীরা থাকলেন, সরকারি কর্মচারী আমলারা থাকলেন, মিডিয়া থাকলো, সেগুলো বাইরে সবাই শুনে নিল এবং সবাইকে ধমকানো হলো। এর দ্বারা কয়েকটা পাখি মারার চেষ্টা করেছেন যে এই দলে আমি চূড়ান্ত, বাকি সবকটা এইরকমই জিনিস, সুতরাং এদের আমাকে এইভাবেই জব্দ করতে হবে। 2, দলের ইমেজ সম্পর্কে বাইরে একটা বার্তা দিয়ে দিলেন যে আমি একমাত্র এই দলটাকে বাঁচাতে পারি, আর কেউ নেই। ফলে কোথাও একটা যদি তার কেউ সামান্যতম চ্যালেঞ্জ করে, এখানেই সেই চ্যালেঞ্জটা থেমে যাবে, কারণ উনিই সব, উনিই প্রতিবাদী, উনিই বিরোধী, উনিই শাসক, অর্থাৎ একই অঙ্গে এত রূপ, এইরকম একটা ইমেজ তৈরি করার চেষ্টা। আমি জানি না এটা সফল হবে কিনা। এতদিন হয়তো জোর করে, অন্যায় করে
শাসক দল সফল হয়েছে, কিন্তু চিরদিন কি এটা করা যায়? সিপিএমও তো এইভাবে করতো, সিপিএম এরকম করতো না। সবার সামনে জ্যোতি বসু তার মন্ত্রীকে বকাবকি করেছেন আমি খুব কম শুনেছি। একবারই বলে দিয়েছিলেন একে, বিনয় চৌধুরীকে, উনি বলেছিলেন ঠিকাদারের সরকার, তখন জ্যোতিবাবু বললেন তাহলে আর ক্ষমতায় আছেন কেন? পরে বিনয় চৌধুরী পদত্যাগ করেছিলেন। কি একবার বুদ্ধদেববাবু বলে হয়েছিলেন চোরেদের ক্যাবিনেটে যাব না, পরে উনি ফিরে গেছিলেন। এগুলো সিপিএমে হয়নি বলবো না, কিন্তু কম হয়েছে। এখানে তো হামেশাই হচ্ছে, অর্থাৎ ইমেজ তৈরি করো, ভাঙো, কিন্তু বেসিক্যালি গোটা রাজনীতির জন্য আমাকে কেন্দ্র করে আবর্তিত হয়, আমি কেন্দ্রে থাকবো, বাকি সবাই পেরিফেরিতে থাকবে, আমার চারদিকে ঘুরবে, সেই লক্ষ্যেই কাজটা করা হয়েছে, অন্য কিছু না। কি আদৌ যা বলেছেন সেটাকে সত্যি করতে পারবেন? কারণ এই রকম ভাবে যদি দেখা হয়, বা উনি তৃণমূল সুপ্রিমো না হয়ে যদি শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং রাজ্যের হিতৈষী হিসেবে এই কথা বলে থাকেন, তাহলে তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। না, এখানে যদি গ্রেপ্তার শুরু হয় যারা অন্যায় করেছে, শুধু কাউন্সিলর নয়, পঞ্চায়েত মেম্বার ইত্যাদি ইত্যাদি, তাহলে পশ্চিমবাংলায় আরও 200-250 জেল তৈরি করতে হবে, বড় বড় জেল, কারণ এই যা জেলে আছে এতে ধরবে না। দ্বিতীয় কথা হচ্ছে আদৌ কি সত্যি গ্রেপ্তার করতে চান? আমি আবার বলছি এটা ইমেজ বিল্ডিং। তার কারণ এবারে পুরসভা নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে ওই দল জানে না যে টিকিট পাওয়ার জন্য কি হয়েছিল। সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে পারতো না ওদের মধ্যে মারপিটে। কত টাকা ঘুষের অভিযোগ উঠেছিল, এবং সেই অভিযোগগুলো ওদের দলের একাধিক এমএলএ করেছেন, যে টাকা নিয়ে নিয়োগ করা, মানে লোকের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, নির্বাচনে দাঁড় করানো হয়েছে। কে কত টাকা নিয়েছে সেগুলো প্রকাশ্যে এসে গেছে। এত বলার সময় নেই বলে বলছি, ওদেরই এমএলএ, বলাগড়ের এমএলএ বলেছে কত টাকা দিয়ে পঞ্চায়েতে প্রার্থী দাঁড় করানো হয়েছে। পুরসভায় যখন একজনকে দেওয়া হচ্ছে, আরেকজন মারপিট করছে রাস্তায়, লোকজন রাস্তায় হাঁটতে পারছে না, কত লক্ষ টাকা দিয়ে এগুলো হাত বদল হয়েছে। এই সমস্ত সিট জানেন না উনি, সবই জানেন। আসলে এখানে যদি ভালো মানুষ খুঁজতে হয় না, একটা লোককেও খুঁজে পাওয়া যাবে না, কারণ প্রত্যেকে প্রচুর টাকা পয়সা দিয়ে কিনেছে আসনগুলো, এবার তারা তো তুলবে মার্কেট থেকে টাকাগুলো, ফলে এই ঘটনা ঘটবে। আর উনি এখানে মাঝে মাঝে থ্রেট করবেন, যা চলার তাই চলে। একবার তো উনিই তো বলেছিলেন ওই নারদা মামলায়, যে যারা যারা এই কাণ্ডটি করেছে আগে জানলে তাদের আমি টিকিট দিতাম না। তারা তো দিব্যি মন্ত্রী ফন্ত্রী হয়ে 2-1জন পৃথিবী থেকেও চলে গেছে, একজন বিশেষত পৃথিবী থেকেও চলে গেছে, বাকিরা দিব্যি আছে, অসুবিধে কি আছে? যারা চুরি করেছে, পার্থ চ্যাটার্জিকে বহিষ্কার করা হলো, আর অনুব্রত মণ্ডলের কি হলো? এখনো জেলা সভাপতি রেখে দেওয়া হয়েছে কেন? আমি আবার বলছি, এগুলো বলতে হয় বলা, আসলে এগুলো মন থেকে বলা নয়। মন থেকে বলতে গেলে সেগুলো অনেক অন্যভাবে ভেবে দেখতে হবে, সেই আশা এদের কাছ থেকে করা যায়? কখনো না। স্যার, পার্কিং হোর্ডিং নিয়ে বেআইনি কারবার জাকিয়ে বসেছে। এসব থেকে পুর নিগমের আয় না বাড়িয়ে মেয়র পুরমন্ত্রীর কাছে ভিক্ষাবৃত্তি করছেন বলে কটাক্ষ করছেন ডেপুটি মেয়র সব্যসাচী। এবং সব্যসাচীর কথায় তিনি মেয়র থাকাকালীন 4 বছরে আদালত থেকে একটা মামলার জন্য ভর্ৎসনা শুনতে হয়নি, এবং তিনি বলছেন যে এখন রোজ আদালত ঘাড় ধাক্কা দিচ্ছে, দুটো গাল তো চড় খেতে খেতে লাল হয়ে গেল। কি বলবেন? এখন বেআইনি নির্মাণটাই তো আইন, উনি তো ঠিকই জানে, ঠিকই বলেছেন, কিন্তু উনি তারপরে সেই দলে পড়ে যাচ্ছেন কেন? উনি তো ওই দল ছেড়ে চলে এসেছিলেন, আবার ওখানে ঢুকলেন কেন? প্রশ্ন তো ওনাকেই প্রথম করতে হবে। ওই দলের এই দুর্নীতি দেখে আপনি তো ছেড়ে চলে এসেছিলেন, দিয়ে নানা রকম বড় বড় কথা বলতেন, আজকে আবার ওই দলে ঢুকলেন কেন? পদের লোভে। তো তারপরে এইসব কথা বলা মানেটা কি হয়? কিন্তু যে কথাটা বলেছেন, কথাটা খুব একটা ভুল বলেননি, কারণ গত 2011 থেকে যদি ধরি, বা এরা তো প্রায়ই বলে বাম আমলে কি হয়েছিল, একটু বাম আমল থেকে যদি ধরি, কত পুকুর বোঝানো হয়েছে একটু হিসেব করুন তো, করুন। আমি সরকারকে চ্যালেঞ্জ করেছি, বলুন কত কত পুকুর বোঝানো হয়েছিল, বলুন কত পুকুর বুঝিয়ে ফ্ল্যাট উঠেছে, বলুন এই পাশেই একটু এখান থেকে একটু গেলে বাইপাস, বাইপাস, এদিকে ভিআইপি রোড, সেখানে নয়নজুলি বন্ধ করে ফ্ল্যাট কে তুলেছে? কিচ্ছু বলেছেন তাদের? কিচ্ছু বলেননি। কেন বলেননি? একদম এয়ারপোর্ট অবধি বিভিন্ন এলাকায় নয়নজুলি বহু দখল হয়ে ফ্ল্যাট হয়েছে, কেন বলেননি? অনেক কিছু ঘটে গেছে, কিচ্ছু বলেননি। আজকে হঠাৎ করে ওই রিপ ভ্যান উইঙ্কলের মতো 20 বছর পরে ঘুম ভেঙে গেল, চারদিকে সব বদলে গেছে, এ তো ঠিক নয়। তারপর আর নতুন জায়গায় আনা যায়? কলকাতা একটা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। আর টাকার কথা বলছেন, আচ্ছা গোটা কলকাতা বা বিধাননগরে সত্যিকারের যদি পুরসভাগুলো একটু সিরিয়াস হতো, তাহলে যারা হকার তাদের লাইসেন্স ইস্যু করতে পারত, তাদের কাছ থেকে টাকা আয় করতে পারত, কত হকার তার কাছ থেকে টাকা পেতে পারত। এই টাকাটা চলে যাচ্ছে কিছু লোকের পকেটে, পুরসভা কোটি কোটি টাকা কামাতে পারত তাদের যদি আইনগতভাবে হকারি করাতে পারত। অর্থাৎ রাস্তা যেখানে অনেক চওড়া, মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না, সেখানে রাস্তার ধারে ফুটপাতের ছোট জায়গা নিয়ে
চাকা লাগানো গাড়ি করে ব্যবসা করা যাবে। ওই গড়িয়াহাটের মতো সব একেবারে ত্রিপল বা প্লাস্টিক টাঙিয়ে দিলাম, সেইভাবে ব্যবসা হয় না। সেভাবে ভারতের কোনো শহরে হয় না, পৃথিবীর কথা ছেড়ে দিলাম, ভারতে কোনো শহরে হয় না, এই কলকাতাতেই হয়, কারণ এখানে কেউ আইন মানে না, আর যারা আইন প্রয়োগ করার কথা তারা টাকা তোলে। এই পুরসভায় প্রচুর টাকা আয় করতে পারতো, সল্টলেক পুরসভাও পারতো, বিধাননগর পুরসভা, কলকাতা পুরসভা পারতো। সেই টাকাটা কার যাচ্ছে? টাকাটা কিছু লোকের পকেটে ঢুকছে, কিছু লোক তারা টাকা কামাচ্ছে, কারণ তারা ওই পদগুলো কিনে নিয়েছে। তো তারা যখন সরকার মানে শাসক দলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে, ও তো কেনাকাটা হয়েছে, টাকাটা তুলতে হবে না, এবং সেটা 14 পুরুষ যাতে বসে বসে খায়, এবং বিভিন্ন কাউন্সিলরদের ঘরবাড়িগুলো লোকে দেখতে যায়, এমন ঘরবাড়ি বানিয়েছে। কানে বিড়ি গুজে সেই বিড়ি 4 বার করে খেত, তারা এখন এসইউভি ছাড়া গাড়ি চড়ে না। এই তো অন্যরকম ব্যাপার। আমি মাস্টারি করে মোটামুটি একটা মাইনে পেয়ে এরকম একটা ফ্ল্যাট নিয়ে বসে আছি দমদমের এরকম এত গলিতে, আর ওরা সব বাইরে বাইরে হোটেল কেউ বানাচ্ছে, কেউ বড় বড় বাড়ি করেছে, কেউ দীঘাতে নাকি হোটেল বানিয়েছে, ও সব শুনতে পাই। এগুলো এমনি এমনি হয় নাকি? এগুলো এমনি এমনি হয় না, আর এগুলো বলতেই হয় বলা, এগুলো বাস্তবে এর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। স্যার, খুব স্পেসিফিক একটা প্রশ্ন করছি যে ধরুন হাতিবাগান, সল্টলেক, গড়িয়াহাট, রাজারহাট এইসব জায়গায় যদি হকার উচ্ছেদ হয়, তাহলে সেক্ষেত্রে পার্ক সার্কাস, খিদিরপুর, মল্লিক বাজার, ধর্মতলা, রাজাবাজার এই ধরনের জায়গায় কেন কোনো রকম আঁচ পড়বে না? কেন কোনো হকার উচ্ছেদ হবে না? কারণ এই সরকারের একদম শীর্ষে যিনি আছেন তিনি একবার তো বলেই দিয়েছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খাবো। সুতরাং সেই গরুকে কে চটাতে? গরু ঘাস খাচ্ছে, খাক। বাকি গরুগুলোকে ভাগিয়ে দিলাম, তাকে খড়ে পাঠিয়ে দিলাম, আর সেই গরু ঘাস খাচ্ছে, খাক, অসুবিধা কিচ্ছু নেই। অনেকে তাই করে গ্রামে, যে নিজের পছন্দ মতো গরুকে মাঠে ছেড়ে দেয়, বাকিদের ধরে লোকের খোঁড়ে দিয়ে আসে। এখানে যেটা ঘটেছে, এই সরকারের হিম্মত নেই পার্ক সার্কাস থেকে হকার তুলবে, এই সরকারের মেরুদণ্ডের জোর নেই রাজাবাজার থেকে হকার তুলবে, এই সরকারের কোমরের জোর নেই ধর্মতলা চাঁদনি মার্কেট থেকে হকার তুলবে। তাহলে সরকারটাই পড়ে যাবে, পরের দিন সরকারটাই পড়ে যাবে, বা ওখানে গেলে এমন পেটাবে যে এরা ঘরে ঢুকে পড়বে। ফলে এই হিম্মত এদের নেই। আসলে বেসিক্যালি সরকারটা ক্ষমতা লোভী, অসৎ একটা গভর্নমেন্ট। এরা ক্ষমতার জন্য যে কোনো লেভেলে চলে যেতে পারে। এদের মন্ত্রীরা অন্যায় করে। এই তো পরশুদিনই দেখছিলাম টেলিভিশন চ্যানেলে, ওদের এক মন্ত্রীর নামে স্থানীয় মানুষজন অভিযোগ করছে। সে মন্ত্রী বলেছে ওই তারাতলা মাঝেরহাট অঞ্চলে যে পুলিশ এলে পুলিশকে পেটাও। এক মন্ত্রী পুলিশকে পেটাতে বলছে, তারপর সে মন্ত্রী কি হয়েছে? কিচ্ছু হয়নি, তাকে আরো এক্সট্রা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটি আমি তো বললাম, এটা সরকার চলে না, সার্কাস চলছে। সরকারের বদলে সার্কাস চললে যা আবার তাই হয়। এরা জীবনে মেটিয়া বিরুদ্ধ, খিদিরপুর, ধর্মতলা বা একটা বড় অংশ বা চাঁদনি চক কিচ্ছু করতে পারবে না, রাজাবাজারে ছুঁতে পারবে না। সেই হিম্মত এদের নেই। সেই হিম্মত যদি থাকতো, পশ্চিমবাংলার ইতিহাস অন্যভাবে লেখা হতো। কালকে বিরোধী দলনেতা একটা বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তিনি নাকি টালি নালা নিজেই বুঝিয়ে দিয়েছেন, কি বলবেন? দেখুন, এটা আমি বলতে পারবো না, কিন্তু যখন বিধানসভার বিরোধী দলনেতা একজন অত্যন্ত দায়িত্বশীল পদে থেকে একটা অভিযোগ করেছেন, ডেফিনেটলি সেই অভিযোগকে সিরিয়াসলি নিতে হবে। এবং টালির নালা বোঝানো কিভাবে হয়েছে না হয়েছে, অরিজিনাল টালির নালা কি ছিল, বুঝেছে কিনা, সেগুলো নিশ্চয়ই তদন্ত করে দেখার দরকার। কারণ বিরোধী দলের নেতা উনি বাজে কথা বলার লোক নন। ফলে তিনি যখন একটা অভিযোগ করেছেন, টালির নালা সত্যি কমানো হয়েছে কিনা, বোঝানো হয়েছে কিনা, সেটা দেখা হোক। তবে একটা জিনিস তো আমি নিজেই দেখেছি, ভিআইপি রোডের দুদিকে নয়াঞ্জলিগুলো কিভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিভাবে একদম ফ্ল্যাট উঠে গেল। একাধিক, একটু যদি 20 বছর আগের নয়াঞ্জলি আর এখনকার নয়াঞ্জলি, সেই পুরোনো কাগজগুলো, জানি না কাগজগুলো রেখেছে না হাফিস করে দিয়েছে, বার করা হয় তাহলে বোঝা যাবে কি বোঝানো হয়েছে। এই দমদমেই একটা বিশাল পুকুর, প্রায় 11 বিঘের পুকুর, লর্ডসের পুকুর বলা হতো, বুঝিয়ে দিল। কেউ কিচ্ছু করতে পারলো না, পুকুরটা বুঝিয়ে দিল। এই একটু গেলে তুমি নিজে দেখে যেতে পারো, পুকুরটা বুঝে গেল। বিশাল 11 বিঘের পুকুর চুপ করে এমনি ফেলে রেখে দিয়েছে, হয়তো সুযোগ পেলেই ওখানে ফ্ল্যাট উঠে যাবে। এই পুকুরকে কেন্দ্র করে হাজার হাজার গাছ ছিল, আমার মনে আছে। ওই পাশ দিয়ে এলে কখনো কখনো বেজি বা এরকম সামনে দিয়ে চলে, তো কিচ্ছু নেই, একদম মরুভূমি বানিয়ে দিয়েছে। গোটা কলকাতা, গোটা পশ্চিমবাংলাকে এরা মরুভূমি বানিয়েছে। এবং মানুষের যে সমর্থন, সেই সমর্থনের দিচ্ছে, তার মানুষকে ফেরত দিচ্ছে। কি করা যাবে? আর মানুষকে বুঝতে হবে কাকে সমর্থন করছে। আগামী দিনে এই পশ্চিমবাংলা আগামী দিনে কোথায় যাবে আমি সত্যিই জানি না। আমি চিন্তিত এগুলো নিয়ে, যে কোনো সাধারণ মানুষের মতো আমিও সত্যি চিন্তিত, শুধু নয় একেবারে আতঙ্কিত, কোথায় যাচ্ছি আমরা। স্যার, জুলাই মাস তো পড়তে মানে আর কয়েকদিনের মধ্যেই আসবে, এবং জুলাই মাস মানেই সেই 21শে জুলাইয়ের তোড়জোড়। তো
তো 21-এর যে পোস্টার সেখানে কিন্তু অভিষেককে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে দেখা যাবে কিনা সে নিয়েও এখন প্রশ্ন উঠছে। এক মানে অভিষেকের অন্তরালে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো, কিছু মনে হয় আপনার? এই দলটা তো আর কোনো ওপেন দল নয়, কোনো সংগঠন ভিত্তিক বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ভিত্তিক দল নয়। এই দলটা বেসিক্যালি একটা মানে প্রাইভেট পার্টি টাইপের, ও নিজের মতো করে চলে, একটা পারিবারিক শাসন চলে। আর যারা এই দল করে প্রত্যেকে তার নিজের এলাকায় নিজের কাজ করে, নিজে কামাই টামাই করে, আর একবার শুধু জিন্দাবাদ দিলেই হলো। ফলে এই দলের ভেতরে কি হচ্ছে বাইরের লোকের পক্ষে বোঝা খুব মুশকিল। এখন কে রেগে যাচ্ছে, কার অভিমান হচ্ছে, এইগুলো তো আমি বলতে পারবো না। এখন হয়তো হতে পারে যে এখানে আপাতত বলা হচ্ছে যে না, আমি আমার যে নেতৃত্ব সেটাই প্রতিষ্ঠা করব, কিন্তু আমি বিশ্বাস করি না এই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে কোথাও কোনো গোলমাল হচ্ছে। কিচ্ছু গোলমাল নেই। ওগুলো দেখাতে হয় যখনই আবার ক্ষমতার প্রশ্ন আসবে, সবাই এক হয়ে লড়াই করবে, ওই এগুলো মানুষকে দেখাতে হয়, অন্য কিছু না। তৃণমূলের বিরুদ্ধে মহিলাকে বিবস্ত্র করে মারধরের নালিশ, কি বলবেন? শুধু এটা নারকীয় নয়, এটা মধ্যযুগীয় বর্বরতা। এটা যারা করেছে বর্বর, ওরা কোনো সভ্য সমাজে থাকার যোগ্য নয়। ফলে একদল বর্বরের কাছ থেকে আর কি বেশি আশা করব? পশ্চিমবাংলা এই রকম বর্বরদের হাতেই চলে গেছে। বিভিন্ন অঞ্চলে মানুষকে মারধর, পোস্টপল ভায়োলেন্স, সবই এই একদম বারবারিয়ান ব্যাপার স্যাপার। ফলে আর কার কি বলবো, বর্বরদের কাছ থেকে এর বেশি কি আশা করব? যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দরকার। তাদের একেবারে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে সব কটাকে নিয়ে যাওয়ার দরকার। এবং কিছু মহিলাও এর সঙ্গে ইনভলভ হয়েছে। আমার খুব খারাপ লাগে এইটা, যে মহিলা কমিউনিটিকে এরা কোন জায়গায় নামাচ্ছে তাদের ক্ষমতার রাজনীতির এই খারাপ দিকে নিয়ে গিয়ে। আমি এর আগে দেখেছি একাধিক জায়গায়, আমরা যখন ভোটের প্রচার করতে গেছি বা অনেক জায়গাতেই এই দলটার মহিলা নেত্রীরা গালিগালাজ করেছে। আমার মাঝে মাঝে মনে হয় যে তাদের তো একটা ঘর সংসার আছে, তারা কি করে এই কথাগুলো বলে, এই ধরনের কথা বলেই কি করে? আসলে ক্ষমতার রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতার রাজনীতিতে তারা তাদের যে সম্মান, তাদের যে সংস্কৃতি, কৃষ্টি সবই হারিয়ে ফেলছে। সেই মহিলা, কিছু মহিলা তো এই মহিলাকে বিবস্ত্র করে মেরেছে, ছেলেরাও ছিল কিন্তু মহিলারাই তো মেরে করেছে। অর্থাৎ পশ্চিমবাংলার মহিলা সমাজকে এরা কোথায় পাঠিয়ে দিল? একটা মধ্যযুগীয় বর্বরতা, একদল বর্বর এই কাজ করেছে, এদের সমাজে থাকার জায়গা নয়। এখন আমি জানি না এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা, লোক দেখানো কিছু হচ্ছে, কিন্তু সেগুলো অ্যাবসলিউটলি লোক দেখানো। ওগুলোতে কিচ্ছু আমরা মানে দেখতে দেখতে আমরা একেবারে চোখ সয়ে গেছে। এগুলো কিছু হবে বলে আমার মনে হয় না। এবার মানুষকেই প্রতিরোধ করতে হবে, গণপ্রতিরোধ ছাড়া এদের আটকানো যাবে না। স্যার, একটা শেষ প্রশ্ন করছি, যে রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে যে নবনির্বাচিত বিধায়কেরা রাজ্যপালকে জানিয়েছিলেন যে তারা চান তাদের শপথ গ্রহণ বিধানসভাতেই হোক। তার প্রেক্ষিতে শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভায় স্থানান্তরিত করার ব্যাপারে ভাবনা চিন্তাও করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেই আবহে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে রাজভবনে নাকি মহিলারা যেতে নিরাপদ বোধ করছেন না, এবং মমতার বক্তব্য যে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছে আমাকে। কি বলবেন এই নিয়ে? আমি জানি না এই ব্যাপারে রাজভবন থেকে ঠিক কি বলা হয়েছে। আমি কতগুলো কথা বলি। একটা হচ্ছে একটা রাজ্যের ইমেজ, মানুষ কিভাবে এই রাজ্যটাকে দেখে, মানুষ কিভাবে এখানকার প্রশাসকদের দেখে, বাইরের বা ঘরের মানুষ, দেশের মানুষ, বিদেশের মানুষ। কারণ ইন্টারনেটের যুগে এখন কোনো কিছুই আর দূরের নয়। এই যে তোমরা আজকে রেকর্ডটা করলে, রেকর্ডটা যখন তোমরা অন এয়ার দেবে, শুধু কি ভারতের লোক দেখবে না, বাংলার লোক দেখবে, বিশ্বের যে যেখানে বাঙালি আছে তারাও দেখার কথা ভাবতে পারে। অনেকে দেখেও, আমাকে ওরা ফোন করে জানায় বা আমার হোয়াটসঅ্যাপে লেখে যে আপনার এইটা দেখলাম, এই চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে দেখলাম। বাইরের বহু মানুষ দেখে। ফলে বাইরের কাছে ইমেজটা কি যাচ্ছে। একটু আগে এই হকারের কথা বলছিলাম। আচ্ছা ধরো এখানে কোনো একজন শিল্পপতি এলো, সে যদি গড়িয়াহাটে ওই ত্রিপল বা প্লাস্টিকের সিট দেওয়া সব রাস্তার ঢাকা দেখে মানুষরা রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছে, সেখানে অটো নিয়ম মানছে না, রাস্তা জুড়ে বসে আছে হকার, মানুষ রাস্তায় হাঁটার জায়গা নেই, মানুষকে মানে ফুটপাথে হাঁটার কোনো জায়গা নেই, কি ভাববে? একবার হাতিবাগান যদি চলে যায় কি ভাববে? ভাববে যে এখানে প্রশাসন বলে কিচ্ছু নেই, এখানে আইন বলে কিচ্ছু হয় না, সুতরাং এখানে আর যাই হোক এখানে বিনিয়োগের প্রয়োজন নেই। পশ্চিমবাংলায় এরকম চলে জীবনে কেউ বিনিয়োগ করবে না। তো সেই ঠিক একই রকমভাবে এই ধরনের বিতর্ক যদি মানুষের কাছে যায়, আচ্ছা মানুষের কি ধারণা হবে এখানকার প্রশাসন সম্পর্কে? আচ্ছা রাজ্যপাল সম্পর্কে কিছু অভিযোগ একবার উঠেছিল, সেই অভিযোগের তো নাকি তদন্ত হচ্ছিল, তারপরেও এই ধরনের কথা বলার কি আছে?
সেই তদন্তের রিপোর্ট কি আছে সবাই জানুক না সেই তদন্তের রিপোর্ট। আপনারা জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে আপনারা মামলা করতে পারবেন না, তাহলে তদন্ত নাকি কমিটি করেছিলেন, কি পেয়েছেন আপনারা? দ্বিতীয় কথা হচ্ছে যে রাজভবনে মেয়েরা যেতে পারবে না। এই রাজভবনে মেয়েরা চাকরি করে না, এখনো তো করে, বহু মেয়েরা চাকরি করে, তো মেয়েরা যেতে পারবে না মানে? আর একটা কথা হচ্ছে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। কোথায় হবে সেটা রাজ্যপাল ঠিক করবেন। তিনি যদি বলেন বিধানসভায় তিনি করতে পারেন, তিনি যদি বলেন রাজভবনে আসুন করতে পারেন। রাজভবনে হাজার হাজার লোকের সামনে শপথ গ্রহণ হবে। আচ্ছা, হাজার লোক যদি নাও থাকে, পুলিশ প্রশাসন থাকবে, যিনি এমএলএ তার ব্যক্তিগত সঙ্গে যারা লোক যাবে তারা থাকবে। সেখানে কে এত নিরাপত্তাহীনতায় ভুগছে আমি বুঝে উঠতে পারছি না। আসলে নিরাপত্তাহীনতা এখন পশ্চিমবঙ্গে সর্বত্র। তো মানুষ তো বাড়ি করতে গেলে ভয় পায়, মানুষ জানে কিছু লোক চলে আসবে তাদের কাছ থেকে ইট বালি সিমেন্ট কিনতে বলবে অথবা তোলা তুলবে। এখানে মানুষ তো রাস্তাঘাটে এখন সন্ধ্যে পরে হাঁটতেও ভয় পাচ্ছে, এখানে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, জানে যে কেউ চলে আসতে পারে তাকে ধমকাতে পারে। এখানে মানুষ ভোট দিতে ভয় পাচ্ছে। গোটা সমাজটা তো নিরাপত্তাহীনতায় আপনারা ভর্তি করে দিয়েছেন, রাজভবনের দিকে আঙুল তুলছেনটা কি? তাই এসব কথাবার্তা বলে আপনি বা আপনারা এই রাজ্যের ইমেজটাকে একেবারে তলিয়ে দিয়েছেন। আগে যোগ্যতার সঙ্গে শাসন পরিচালনা করুন, বাইরের মানুষজন পশ্চিমবাংলা সম্পর্কে পজিটিভ ইমেজ তৈরি করুক, দেখবেন এখানে মানুষ বিনিয়োগ করতে আসবে, বেড়াতে আসবে। পশ্চিমবাংলা আবার অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে যাবে, কারণ আমাদের যা আছে অন্য রাজ্যের অনেক রাজ্যে সেটা নেই। অথচ তারা যা আছে সেটা বিক্রি করেই মানুষকে প্রদর্শন করেই যেভাবে চলছে আমরা পাচ্ছি না। আমরা আমাদের নিজেদের যা আছে সেগুলোকে যত পারি নোংরা করি। আমরা রাস্তাঘাটগুলোতে হকার বসাই, ওপরে ত্রেপল খাটাই বা প্লাস্টিকের সিট করি, আমরা রাস্তাঘাটগুলো ভাঙাচোরা থাকে। এখন আইন শৃঙ্খলার এমন অবস্থা, মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে। এখানে ভোট দিতে গেলে মানুষ মরে। গত লোকসভা নির্বাচনের পর কতজন মরেছে, গত বিধানসভা নির্বাচনের পর এগুলো পঞ্চায়েত নির্বাচনের পর গুণে বলা খুব মুশকিল। এখানে কেউ এলে 100 বার ভাববে, লোকে ভাববে এখানে ব্যবসা করতে আসার আগে যে বাপু আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে। আমি অনেককে বলেছি, বাইরের লোক পরিচিত, যে তোমরা বাংলায় ব্যবসা করেন না কেন আপনারা? বলে কেয়া মুঝকো পাগলা কুত্তা কাটা কেয়া। এই হচ্ছে পশ্চিমবাংলা সম্পর্কে বাইরের লোকেদের ইমেজ, এটাই থাকবে। আপনারা তো চান তো। একবার একটা আমি উপন্যাস পড়েছিলাম, সম্ভবত পিটার ওডনেলের আই লুসিফার, তার বাংলাটা ছিল নরকের রাজা শয়তান। এই পশ্চিমবাংলাটা নরক হয়ে গেছে, নরকে শয়তানরাই ঘুরে বেড়ায়, সেখানে সাধুপুরা ঘুরে বেড়ায় না, ভগবান ঘুরে বেড়ায় না। এই নরক থেকে বাঁচাতে গেলে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে। অন্য রাজ্যকে আমরা সামলে দিয়েছি, ঠিক করে দিয়েছি। বাংলার মানুষ যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই বাংলার জন্য মঙ্গল।